হ্যালো, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি সিরিজ স্টোরিজের পক্ষ থেকে। নার্কোস মেক্সিকোর এই এপিসোডের কাহিনী বুঝতে হলে প্লিজ ডেসক্রিপশনে লিঙ্ক থেকে আগের পর্বটা আগে দেখে আসুন। নার্কোস মেক্সিকোর এই পর্বের ঘটনা শুরু হয় ফেলিক্সকে দেখানোর মাধ্যমে। বন্ধুরা, এখানে ছোট্ট একটু কথা বলে রাখছি, আমি কিন্তু কোনো ইন্ট্রো বা আগের পর্বের ধারাবাহিকতা টানিনি, কারণ আমি জানি আপনারা আগের পর্ব না দেখলে এই পর্ব কিচ্ছু বুঝবেন না। সো যেটা করতে হবে সেটা তো করতেই হবে আপনাদের। তো যেটা বলছিলাম, এই পর্বের ঘটনা শুরু হয় ফেলিক্সকে দেখানোর মাধ্যমে। সে ডন নেটোর সঙ্গে দেখা করতে জেলে এসেছিল। আমরা প্রথম সিজনের শেষের দিকে দেখেছিলাম ফেলিক্সের চক্রান্তের কারণেই তার দীর্ঘদিনের সহযোগী ডন নেটো পুলিশের হাতে ধরা পড়ে। তো ফেলিক্স তাকে তার সমস্ত পরিকল্পনার কথা এবার বলতে শুরু করে। সে কিভাবে এতদিন এত বড় একটা কার্টেল পরিচালনা করেছে এই বিষয় নিয়েই কথাবার্তা হচ্ছিল তাদের মধ্যে। আসলে ফেলিক্স মূলত পরামর্শের জন্য নেটোর কাছে এসেছিল। কিভাবে সে মার্কিনীদের হাত থেকে পালিয়ে থাকতে পারবে সেই পদ্ধতি জানতেই ডন নেটোর কাছে তার আসা। এই লাইনে ফেলিক্সের আগে ডন নেটোর পদার্পণ ঘটেছিল এবং তার অনেক লিঙ্ক ছিল চারিদিকে। কিন্তু ফেলিক্সের কথা শুনে নেটো ফেলিক্সকে প্রকৃত বাস্তবতাটা বলতে শুরু করে। সে বলে, প্রথমে তুমি খুব ভালো নেতা ছিলে, ফেডারেশন খোলার পর সব প্লাজাকে সম্মান করতে, সবাইকে নিজের পরিবার ভাবতে। কিন্তু এমন একটা সময় আসলো যখন তুমি কিকিকে হত্যা করে একদম বদলে গিয়েছো। তুমি প্লাজার বসদের সাথে অনেক খারাপ ব্যবহার করছো, এমনকি নিজেকে বাঁচাতে আমাকে গ্রেপ্তারও করিয়েছো। তোমার স্ত্রী পর্যন্ত তোমাকে ছেড়ে চলে গিয়েছে, আর তুমি এদিকে সরকারকে খুশি করতে ব্যস্ত হয়ে আছো। ফেলিক্স, তোমার মনে রাখা উচিত, যতদিন তুমি সরকারকে টাকা দিচ্ছ তারা ততদিন চুপ থাকবে এবং তোমার পক্ষে কথা বলবে। যখনই তুমি তাদের টাকা দেওয়া বন্ধ করে দেবে, তোমাকে একদিনের জন্যও তারা বাঁচিয়ে রাখবে না। নেটো আরও বলে, ডিএ এজেন্টরা ইতিমধ্যে তোমার পিছনে লেগে রয়েছে। তাছাড়া পিআরআই পরবর্তী নির্বাচনে মনে হয় না আবার ক্ষমতায় আসবে। মেক্সিকোর সরকার পরিবর্তিত হলে তোমার সাম্রাজ্যও কিন্তু শেষ হয়ে যাবে ধরে নাও। ডন নেটোর এসব কথার উত্তরে ফেলিক্স এবার একটা কথা বলে বসে। সে বলে, আমি আর একটা পরিকল্পনা করেছি, সেটা হচ্ছে কলম্বিয়ানদের থেকে কোকেন নিয়ে সেগুলো নিজে এবার আমেরিকাতে বিক্রি করব। তার এই কথা থেকে এবার বোঝা যায় আসলে ফেলিক্স এতদিন শুধু একজন মিডল ম্যান হিসেবেই কাজ করত। মানে তার কাজ ছিল শুধু কোকেইন ডেলিভারি করা, নিজে সেগুলো বিক্রি করত না। কিন্তু এখন সে চাইছিল ক্যালি কার্টেলের থেকে সরাসরি ড্রাগস কিনে সেটা সে নিজে আমেরিকাতে বিক্রি করবে, আর এরকম একটা চুক্তি তাদের সাথে সে করবে। কিন্তু ফেলিক্সের এই প্ল্যানটা ডন নেটোর পছন্দ হয় না। এর কারণ কোকেইন সরবরাহ করা এবং সেগুলো সরাসরি বিক্রি করার মধ্যে অনেক পার্থক্য রয়েছে। এটা অন্য একটা জগৎ, এখানে রিস্ক অনেক বেশি। কিন্তু ডন নেটোর এই কথার কোনো প্রতিক্রিয়ায় ফেলিক্সের মধ্যে দেখা যায় না। অন্যদিকে দেখা যায় জুনোকে আমেরিকান সরকার জেরা করেছে। আমরা দেখেছিলাম এই জুনোকে গত পর্বের শেষে গ্রেপ্তার করা হয়েছিল। এই জেরায় সে মার্কিন পুলিশের কাছে ফেলিক্স এবং তার চাচা মানে প্রতিরক্ষা মন্ত্রীর নামটা বলে দেয়। সে তাদের জানিয়ে দেয় মেক্সিকান ডিফেন্স মিনিস্টারের আদেশেই কিকিকে হত্যা করা হয়েছিল। তার এই সাক্ষীর পরে আমেরিকান সরকারের হাতে কিকি হত্যার প্রমাণ চলে আসে। জুনোর এই কনফেশন ওয়ার্ল্ডের জন্য একটা বিজয় বলা যাচ্ছিল। এদিকে ফেলিক্সকে দেখা যায় ডন জুয়ান মানে গল্ফ কার্টেলের বসকে ফোন করতে। সে তাকে তার নতুন প্ল্যানটা সম্পর্কে জানায়, মানে তার নতুন বিজনেসের প্ল্যান সম্পর্কে। ফেলিক্সের প্ল্যান শুনে জুয়ান এবার তার সাথে একমত পোষণ করে, কিন্তু সে এটাও বুঝতে পারছিল ফেলিক্স হয়তো খুব বিপদে পড়তে চলেছে, কারণ সে জানতো অলরেডি জুনো তার নাম আমেরিকানদের কাছে বলে দিয়েছে। তো এই কথা সে ফেলিক্সকে জানালে ফেলিক্স বলে সে এই বিষয়গুলো সামলে নেবে। তার কাছে আমেরিকা এবং ডি এজেন্টদের থেকে বাঁচার আর একটা প্ল্যান আছে। এরপর দেখা যায় টিভিতে নিখানা নামে এক জঙ্গল থেকে আর্মিরা একটা বিমান আটক করেছে। বিমানে করে অবৈধ অস্ত্র সরবরাহ করা হচ্ছিল এবং এই অস্ত্রগুলো সিআইএর। দীর্ঘদিন ধরে সিআইএ মেক্সিকোতে আমেরিকান অস্ত্র সরবরাহ করে আসছিল, তবে তাদের কিছুদিন ধরে এই বর্ডার পার করতে একটা সমস্যাও তৈরি হচ্ছিল। এই আর্ম স্মাগলিংয়ের বিষয়টাকে ফেলিক্স এবার একটা সুযোগ হিসেবে দেখে। সে মাটা নামে এক লোকের সঙ্গে একদিন দেখা করে। এই মাটা ছিল সেই ব্যক্তি যারা বিমান ব্যবহার করে সিআইএর অস্ত্র সরবরাহ করত। তবে মাটা ফেলিক্সের পার্টনারের মতোই ছিল, অনেকদিন থেকেই তার সাথে তার পরিচয় ছিল, যে কারণে ফেলিক্স তাকে দিয়ে একটা কাজ করাবে বলে সিদ্ধান্ত নেয়। অন্যদিকে এবার আকেশটাকে দেখানো হয়, যে জোয়ারের সিটিতে ফিরে আবার স্মাগলিং করতে শুরু করেছিল। বন্ধুরা, এই আকেশটা, মাটা, ফেলিক্স ইত্যাদি ইত্যাদি এরা কারা ছিল সে বিষয়ে বিস্তারিত রয়েছে প্রথম দিকে। প্লিজ তাই আবার অনুরোধ করছি আগের পর্বগুলো দেখে আসুন।
এদিকে আবার সিনালোয়াতে হেক্টর, এল চ্যাপো এবং কোচি ফেলিক্সের উপরে রেগে বোম হয়েছিল। এর কারণ ছিল ফেলিক্স তাদের উপরে 10% কর আরোপ করেছিল, তবে সেটা তার জন্য নয়। ফেলিক্স সিদ্ধান্ত নিয়েছিল এই কর বেনজিকে দিতে হবে। ফলে দেখা যায় চ্যাপোরাও ফেলিক্সের ফেডারেশন ছেড়ে দিয়ে আলাদাভাবে কার্টেল তৈরি করার চিন্তা শুরু করেছিল। এখানে একটা বিষয় আপনারা হয়তো বুঝতে পেরেছেন, শুধুমাত্র কিকিকে হত্যার কারণে ফেলিক্সের উপরে প্রচণ্ড চাপ শুরু হয়েছিল। ফলে সে তার সঙ্গীদের বিরুদ্ধেই নানা রকমের ভুলভাল সিদ্ধান্ত নিতে শুরু করেছিল। তো এর ফল ফেলিক্সকে কিভাবে দিতে হয়েছিল সেটা আমরা কাহিনী গড়ানোর মাধ্যমে জানতে পারবো। তো অপরদিকে এলিসাকে দেখা যায় টিজোয়ানা সিটিতে। সে বেঞ্জামিনের বোনের সাথে একদিন দেখা করে। এলিসা তাকে বলে, ফেলিক্সকে ছাড়াই তোমরা প্রতি মাসে আমেরিকাতে 200 কেজি কোকেন পাঠাতে পারবে। এর ফলে তোমাদের একটা নিজস্ব নেটওয়ার্ক তৈরি হবে। আমার কলম্বিয়াতে সরাসরি যোগাযোগ আছে, ফলে কলম্বিয়া থেকে কোকেন আনতে কোনো প্রবলেম হবে না। কিন্তু এলিসার এখানে একটা স্বার্থ তো ছিলই, এই কোকেন সরবরাহ করতে বেঞ্জামিনের বোনের সাহায্যর প্রয়োজন ছিল তার। তবে এলিসার প্রস্তাব শুনে বেঞ্জামিনের বোন এই মুহূর্তে চুক্তি করতে অস্বীকার করে। সে তাকে কিছুদিন অপেক্ষা করতে অনুরোধ জানায়। অন্যদিকে মাটা, মানে একটু আগে যার কথা আমরা শুনলাম, সে ফেলিক্সের কথা অনুযায়ী সিআইএর এক কর্মকর্তার সাথে একদিন দেখা করে এবং তার সাথে একটা চুক্তি করে। চুক্তিটা ছিল এরকম, সে সিআইএকে বলে, আমি তোমাদের অস্ত্র সরবরাহ করে দেব, আমার কাছে একটা বিকল্প রুট আছে, কিন্তু বিনিময়ে আমার একটা উপকার করে দিতে হবে। জুনোকে আদালতে গিয়ে তার বয়ানটা পরিবর্তন করার ব্যবস্থা করতে হবে তোমাদের। আসলে জুনোর কেসটা আমেরিকাতে সিআইএ হ্যান্ডেল করছিল। মাটা তাদের আরও বলে, জুনো যেন ফেলিক্স এবং ডিফেন্স মিনিস্টারের নাম কোনোভাবেই কোর্টে না বলে, এটা দেখার দায়িত্ব তোমাদের। সিআইএ অফিসাররা এবার মাটার এই প্রস্তাবে অদ্ভুতভাবে রাজি হয়ে যায়। এই নানা রকমের কর্মকাণ্ডে আর একটা বিষয় বোঝা যাচ্ছিল, ফেলিক্স একদিকে নিজেকে যেমন সেভ করতে চাইছিল, তেমনি অন্যদিকে অন্য সব কার্টেলরা ফেলিক্সের বলয় থেকে বেরিয়ে নিজেদের ব্যবসাকে চালিয়ে নিয়ে যাওয়ার একটা প্রস্তুতিও শুরু করেছিল। এ কারণে একদিন দেখা যায় এল চ্যাপো সিনালোয়া থেকে আমেরিকান বর্ডার পর্যন্ত একটা টানেল তৈরি করতে শুরু করেছে। তার পরিকল্পনা ছিল এই টানেল দিয়ে সীমান্ত পার করে কোকেইন আমেরিকাতে পরিবহন করবে। আপনাদের আগেই বলেছি, এই এল চ্যাপো ছিল ভীষণ বুদ্ধিমান একজন ব্যক্তি। পূর্ব প্রস্তুতির অংশ হিসেবে সে আমেরিকাতে আগেই একটা গোডাউন কিনে নিয়েছিল এবং এই টানেলটাকে সে সেই গোডাউনের নিচ পর্যন্ত নিয়ে যেতে চাইছিল। বুঝতে পারছেন তো, সীমান্ত পার করার পর মেক্সিকো থেকে সোজা আমেরিকায় সেই গোডাউনে সে কোকেন নিয়ে যেতে চাইছে। বিষয়টা কত ডেঞ্জারাস। অন্যদিকে দেখা যায় জুনোকে আদালতে তোলা হচ্ছে। মাটার পরিকল্পনা মতোই আদালতে জুনো তার বয়ান পাল্টে ফেলে। সে বলে, আমি কিকির বাড়িতে গিয়ে ওকে নির্যাতন করেছিলাম এবং আমার হাতেই মৃত্যু হয়েছিল কিকির। জুনোর এই বয়ান শুনে ওয়াল্ট এবার ভয়ানক রেগে যায়, কারণ সে বুঝতে পারছিল জুনোর এই স্বীকারোক্তির কারণে ফেলিক্স আবারও বেঁচে যেতে চলেছে এবং সে ঠিকই বেঁচে গিয়েছিল সেই যাত্রায়। এর কয়েকদিন পরের ঘটনা, দেখা যায় বেঞ্জামিনের বোন এবং এলিসার মধ্যে শেষ পর্যন্ত একটা চুক্তি হয়েই যায়, যেটা একটু আগে আমরা দেখেছিলাম। এই দুজন বেঞ্জামিন এবং ফেলিক্সকে না জানিয়েই তাদের নতুন ব্যবসা শুরু করেছিল। আচ্ছা, আপনাদের কেলো রেনির কথা মনে আছে তো নিশ্চয়ই? আশা করি আছে। এবার আমরা কেলো রেনি কী করতে চলেছিল সেটা দেখার চেষ্টা করব। তাকে একদিন দেখা যায় ডি এজেন্ট ওয়াল্টের সঙ্গে দেখা করতে। আপনাদের এখানে আর একটা বিষয় জানিয়ে রাখছি, কেলো রেনি প্রথম দিকে কিন্তু মেক্সিকান সরকারের জন্য কাজ করত, আমরা দেখতে পেয়েছিলাম। তবে তারপর সে লোভে পড়ে ফেলিক্সের সাথে হাত মেলায়, কিন্তু এটা ছিল একটা ধোঁকাবাজি, মানে ফেলিক্সের সাথে এই কেলো রেনির ধোঁকাবাজি। এবং তারপরে তাকে আমরা দেখতে পাচ্ছি এই ডিএর সঙ্গে। এবার বুঝতে পারছেন তো, এই কেলো রেনি আসলে একজন ট্রিপল এজেন্ট হিসেবে কাজ করছিল। মানে সে একদিকে মেক্সিকান সরকার, একদিকে ফেলিক্স এবং অন্যদিকে ডি এজেন্টের সহকারী হিসেবে কাজ করছিল। তো সেদিন সে ওয়াল্টের কাছে এসেছিল ফেলিক্সের বিষয়ে বিভিন্ন তথ্য দিতে। তো কেলো রেনি যখন ডি এর সঙ্গে রয়েছে, তখন অন্যদিকে ফেলিক্সকে দেখা যায় ডিফেন্স মিনিস্টারের সঙ্গে দেখা করতে। সে তাকে বলে, আমরা আপাতত আমেরিকা এবং ডি এজেন্টদের হাত থেকে বেঁচে গিয়েছি, অন্তত জুনও আমাদের সেই ব্যবস্থাটা করে দিয়েছে। কিন্তু সমস্যা হয়েছে আরেক দিকে, পার্টির লোকেরা যে কোনো সময় ডিফেন্স মিনিস্টারকে বরখাস্ত করতে পারে। কিন্তু তাকে আশ্বস্ত করে ফেলিক্স এবার বলে মন্ত্রীকে বাঁচানোর জন্য তার একটা পরিকল্পনা আছে, সেজন্য চিন্তা না করে। ওদিকে দেখা যায় ডিফেন্স মিনিস্টারের আদেশে মাটাকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হচ্ছে। তার বিরুদ্ধে অভিযোগ ছিল সে নাকি অস্ত্র সরবরাহ করে না। তাকে অ্যারেস্ট করা হয়েছিল মূলত কোকেইন স্মাগলিংয়ের অপরাধে।
আর এই প্ল্যানটা ছিল মূলত ফেলিক্সেরই প্ল্যান। আসলে মাটাকে ধরিয়ে দেওয়ার মাধ্যমে সে মূলত ডিফেন্স মিনিস্টারকে রক্ষা করতে চাইছিল এবং সে এই ক্ষেত্রে কিন্তু সফলও হয়ে যায়। এরপর অন্যদিকে আমরা কেলোরেনিকে দেখতে পাই, মানে একটু আগে আমরা যখন দেখলাম ডিএর সঙ্গে কেলোরেনি রয়েছে সেই বিষয়টা। কেলোরেনি এবার ডিএকে বেশ কিছু পরামর্শ দিচ্ছিল। কেলোরেনি তাদের বলছিল ফেলিক্স সিনালোয়া কার্টেলের উপরে 10% কর আরোপ করেছে, আর এতে হেক্টর রেগে গিয়েছে। ফলে টিজুয়ানা কার্টেল মানে বেঞ্জামিনের গোডাউন থেকে সে সমস্ত কোকেন সরিয়ে নিতে চাইছিল। এটা করার তার মূল উদ্দেশ্য ছিল যাতে তাদের কর দিতে না হয়। কেলোরেনি আরও বলে সিনালোয়া থেকে সরাসরি আমেরিকায় কোকেন পাঠানোর পরিকল্পনা করা হয়েছে তাদের। এতে ঝুঁকি অনেক বেশি থাকলেও এই দায়িত্বটা এল চ্যাপো এবার নিজের কাঁধে তুলে নিয়েছে। চ্যাপোর তৎপরতা দেখে অন্তত সেটাই মনে হচ্ছে। এই কথাগুলো বলার পর কেলোরেনি ডিএর কাছে আর একটা গুরুত্বপূর্ণ তথ্য জানায়। সে বলে এত সবের পরেও আমাদের হাতে এখনও একটা সুযোগ আছে। সিনালোয়ার গোডাউন থেকে যখন কোকেন নিয়ে যাওয়া শুরু হবে তখন তাদের অ্যাটাক করতে হবে এবং কোকেন সমেত আমরা ট্রাকগুলোকে জব্দ করে ফেলব। তো কি করতে চলেছিল এরা এবং কিভাবে সেটা, এই বিষয়টা আমরা একটু পরে দেখছি। চলুন এবার বেঞ্জামিনের বোন কি করছে সেটা দেখে আসি। বেঞ্জামিনের বোন এবং এলিসাকে এবার একটা কোম্পানি কিনে নিতে দেখা যায়। কেন নিয়েছিল তারা? কারণটা ছিল এই কোম্পানি থেকে আমেরিকাতে পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য নিয়মিত শ্রমিক পাঠানো হতো। তাই এরা দুজন সিদ্ধান্ত নিয়েছিল এই শ্রমিকদের মাধ্যমে প্রতিদিন অল্প পরিমাণে কোকেইন তারা আমেরিকাতে পাচার করা শুরু করবে। বুঝতে পারছেন তো, মেয়েদের বুদ্ধিও কিন্তু কম নয়। তবে কাজটা করতে হবে ফেলিক্স এবং বেঞ্জামিনের থেকে গোপন রেখে। তো এখানে আপনি ভাবতে পারেন এই অংশটি তেমন গুরুত্বপূর্ণ নয়, কিন্তু বিশ্বাস করুন এখান থেকেই অনেক টুইস্ট আসতে চলেছে, দেখতে থাকুন। অন্যদিকে এবার হেক্টর এবং চ্যাপোকে দেখা যায় বেঞ্জামিনের গোদাম থেকে তাদের কোকেন সরিয়ে নিতে, কিন্তু যখনই তারা ক্যারোলিনার পথে রয়েছে তখন ডিএ এজেন্টরা তাদের পিছু নেয়। এরপরে সিন শিফট হয় ফেলিক্সের দিকে। তাকে দেখা যায় আমাটোকে নিয়ে সে হেলমারের সাথে দেখা করতে যাচ্ছিল। গাল্ফ কার্টেলের বস ডন জুয়ানেরও উপস্থিত হওয়ার কথা ছিল। তো এর কিছুক্ষণ পরেই নির্ধারিত মিটিংটা শুরু হয়। হেলমারই মিটিংটা অ্যারেঞ্জ করেছিল, কিন্তু দেখা যায় ডন জুয়ান তাদের ওখানে উপস্থিত হয় না। কেন সে হলো না এটাও কিন্তু একটা চমকে যাওয়ার মতো ঘটনা, দেখতে থাকুন। তবে যাই হোক, মিটিংয়ে ফেলিক্স ওর প্ল্যান সম্পর্কে সবাইকে ব্রিফ করে, মানে ওই যে সরাসরি আমেরিকাতে কোকেন সাপ্লাইয়ের বিষয়টা সেটার কথা বলছি। কিন্তু তার কথা শুনে হেলমার জানায় ডন জুয়ান ইতিমধ্যে ক্যালি কার্টেলের সাথে একটা চুক্তি করেছে। সে ফেলিক্সকে এর থেকে আলাদা হয়ে কোকেন পরিবহন করবে বলে ঠিক করেছে। হেলমারের কথা শুনেই ফেলিক্স বুঝে যায় ডন জুয়ান কেন তার সঙ্গে দেখা করতে আসলো না। আসলে সে তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল এবং একই সাথে প্রচণ্ড রাগ হয় তার লোকটার প্রতি। তবে হেলমারের একটা কথা তার এই রাগকে আরও বাড়িয়ে দেয়। সে তাকে বলে তুমি দুর্বল হয়ে পড়েছ ফেলিক্স, নিজের কার্টেলগুলোকেই সামলাতে পারছো না, ওদিকে আমেরিকা থেকে তোমার উপরে ফেউ লেগেই আছে। তবে হেলমারের এ ধরনের কথায় ফেলিক্স রেগে গেলেও হেলমার তাকে পাত্তা না দিয়ে আরেকটা ডিলের কথা তাকে বলতে শুরু করে। সে 70 টন কোকেন ডেলিভারির ব্যাপারে ফেলিক্সকে বলে, কিন্তু কাজটা এক রাতের মধ্যেই তাকে করতে হবে। হেলমারের এই প্রস্তাবটা ছিল ফেলিক্সের কাছে চমকে যাওয়ার মতো একটা ব্যাপার, কারণ এর আগে সারা বছরে সব মিলিয়ে 65 টনের বেশি কোকেন ফেলিক্স কখনোই ডেলিভারি করতে পারতো না। আর হেলমার এখন তাকে বলছে এক রাতেই 70 টন ডেলিভারির কথা। কিন্তু ফেলিক্স অনেকটা জেদ করে এবার তার এই ডিলে রাজি হয়ে যায়। সে তাকে বলে এক রাতের মধ্যে 70 টন কোকেন সাপ্লাই করা কঠিন কাজ হলেও সে এই চ্যালেঞ্জটা নিচ্ছে। এরপরে ফেলিক্স আমাটোকে ব্যক্তিগতভাবে বিষয়টা পরিচালনা করার দায়িত্ব দেয়। তাকে সে এটাও বলে এই কাজটা শেষ করতে যদি পুরো মেক্সিকোর সব বিমান ভাড়া করতেও হয় তাহলেও যেন সে পিছপা হয় না। সেদিন মিটিং থেকে বাসায় ফিরে ফেলিক্স ডন জুয়ানকে ফোন করে এবং তাকে হুমকি দেয় গাল্ফ কার্টেলকে সে পুরোপুরিভাবে ধ্বংস করে দেবে। অন্যদিকে ডি এজেন্টরা সেই ট্রাকগুলোকে অনুসরণ করতে করতে একসময় চাপোর গোডাউনে পৌঁছে যায়, কিন্তু তারা সেখানে গিয়ে দেখতে পায় পুরো গোডাউন খালি, কোকেনের ছিটে ফোটাও কোথাও নেই। আসলে গোডাউনের নিচে সেই টানেলটা তৈরি করা ইতিমধ্যে শেষ করে ফেলেছিল চ্যাপো, তাই সে সেখান দিয়েই কোকেনগুলো পরিবহন করতে শুরু করেছিল। গোদামে কোকেনের সন্ধান না পেলেও চৌকস অফিসার ওয়াল্টের চোখ ফাঁকি দেয়া এত সহজ কাজ ছিল না। সেদিন রাত্রেই ওয়াল্ট সেই টানেলটা আবিষ্কার করে ফেলে, কিন্তু একই সাথে সে বেশ অবাক হয়ে গিয়েছিল চ্যাপোর এই অসাধারণ বুদ্ধি এবং পরিকল্পনা দেখে। এরপর তারা তাদের হাইড আউটে ফিরে আসে,
দেখা যায় নতুন করে ওয়াল্ট এবার তার পরিকল্পনা সাজাচ্ছে। তার প্ল্যানটা ছিল এরকম, তারা চ্যাপোর টানেল থেকে সবাইকে অ্যারেস্ট করবে এবং ট্রাকে করে নিয়ে আসা 400 কেজি কোকেইনও বাজেয়াপ্ত করবে। কিন্তু কেলো রেনি দুই কার্টেলের মধ্যে সংঘর্ষ বাঁধানোর একটা ভিন্ন পরিকল্পনার প্রস্তাব দেয় তাদের। সে বলে, আমার এক লোক বেঞ্জামিনকে টিপ দিয়ে আসবে, বলবে সিনালোয়া কার্টেল একটা টানেল ব্যবহার করে টিজুয়ানা বাইসেপ করেছে আর সরাসরি আমেরিকাতে কোকেন পাঠাচ্ছে। এই কথা শুনলেই স্বাভাবিকভাবে বেঞ্জামিন রেগে যাবে, কারণ ফেডারেশনের নিয়ম অনুযায়ী সিনালোয়া সিটির কোকেইন টিজুয়ানা সিটির উপর দিয়েই ডেলিভারি করতে হতো, আর ফেলিক্স এর জন্য 10% করের ব্যবস্থাও করে দিয়েছিল। কিন্তু চ্যাপোর জিনিয়াস প্ল্যানের কারণে তো সেটা আর হচ্ছে না। তো সত্যি এরপরে দেখা যায় বেঞ্জামিন সেই টিপস পেয়ে খুবই রাগান্বিত হয়ে গিয়েছে, আর সে ওর ভাই রেমনকে পাঠিয়ে দিয়েছে সিনালোয়াতে। এরপর আমরা দুই গ্রুপের মধ্যে একটা যুদ্ধের পরিস্থিতি দেখতে পাই। রেমন সেই টানেলের বেশিরভাগ কর্মচারীকেই সেদিন শেষ করে দিয়েছিল। টানেলের মধ্যে বোম ব্লাস্ট ঘটিয়েছিল সে, ফলে অনেকে সেদিন মারা গেলেও চ্যাপো কোনো মতে সেদিন বেঁচে যায়। অন্যদিকে এবার আমরা আজলকে দেখতে পাই, মানে আল আজল। সে ফেলিক্সকে জানায় পেয়ারাই পার্টি থেকে নেক্সট প্রেসিডেন্ট পদপ্রার্থী কে হবে সেটা সে জানতে পেরেছে, আর সে একটা ব্যবস্থাও করেছে ফেলিক্সের জন্য, আর সেটা হচ্ছে সে ওই হোবো প্রেসিডেন্ট ভাইয়ের ঠিকানাটা ম্যানেজ করেছে। একথার পর আজল ফেলিক্সকে বলে, রুলিং পার্টিকে অবশ্যই নেক্সট নির্বাচনে জিততেই হবে, তা না হলে তোমার পরিকল্পনা সফল হবে না। কিন্তু সাথে এটাও মাথায় রাখতে হবে অপোজিশন পার্টি কিন্তু বেশি স্ট্রং এবার। আজলের এই কথাগুলো ফেলিক্সকে বেশ খানিকটা চিন্তায় ফেলে দেয়, আর চিন্তা নিয়েই বাড়ি ফেরার পথে গাল্ফ কার্টেলের লোকেরা তাকে হত্যা করার চেষ্টা করে। এর কারণ ছিল তার দেয়া হুমকিটা। কিন্তু ফেলিক্স এবার তার সিকিউরিটি টিম দিয়ে সেই কিলারদেরকে মেরে নিরাপদেই বাড়িতে ফিরে আসে। ফেলিক্সের উপরে হামলায় তাকে একটুও বিচলিত হতে দেখা যায়নি, কারণ এটা মেক্সিকান কার্টেলদের মধ্যে নিয়মিত একটা ব্যাপার ছিল। যা হোক, এবার ফেলিক্সকে দেখা যায় নেক্সট প্রেসিডেন্ট যে নমিনেটেড হতে চলেছিল তার ভাইয়ের সঙ্গে দেখা করতে। নতুন প্রেসিডেন্টের সমর্থন দরকার ছিল ফেলিক্সের, কেন সেটা আর আপনাদের বলতে হবে না। আর এই বিষয়টা বুঝতে পেরে সে পার্টি ফান্ডে বিপুল পরিমাণ অর্থ ডোনেশন করারও অফার দেয়। কিন্তু প্রেসিডেন্টের ভাই তার প্রস্তাব এবার সরাসরি প্রত্যাখ্যান করে। সে বলে তাদের ডিল অলরেডি ডন জুয়ানের সঙ্গে হয়ে গিয়েছে, ইনফ্যাক্ট তাদের মধ্যে অনেক আগে থেকেই পরিচয় আছে। এছাড়া সে ফেলিক্সকে এবার উল্টো হুমকি দিয়ে বসে। সে বলে যদি সে ডন জুয়ানের ক্ষতি করার চেষ্টা করে তাহলে তার পরিণাম হবে ভয়াবহ। এই লোকটার কথায় ফেলিক্স এবার প্রচণ্ড একটা ধাক্কা খায়, আর মনে একটা হতাশা নিয়ে সে ডিরেক্ট এবার সিনালোয়াতে এসে পৌঁছায়। একটু আগে আমরা দেখেছিলাম সিনালোয়া এবং টিজুয়ানা কার্টেলের মধ্যে যুদ্ধ চলছে, আর এই যুদ্ধে সবার ব্যবসাতেই ক্ষতি হচ্ছিল। কিন্তু এই অবস্থার মধ্যেই ফেলিক্স এবার সেখানে চলে এসেছিল বিশেষ একটা কাজে। সে কি কাজে এসেছিল সেটা আমরা একটু পরে দেখছি। অন্যদিকে কেলো রেনি ফেলিক্সের প্রত্যেকটা মুভমেন্ট যথারীতি ট্র্যাক করে যাচ্ছিল এবং সেগুলোকে টাইম টু টাইম ডিএ এজেন্টদেরকে জানাচ্ছিল। একদিন সে তাদের বলে দেয় ফেলিক্স গত মাসে একটা মাথা নষ্ট করা ডিল করেছে। বলা যায় সে জেনে বুঝে আত্মহত্যা করতে নেমে পড়েছে। ক্যালি কার্টেলের সাথে হওয়া সেই 70 টন কোকেন ডেলিভারির বিষয়টা ডিএকে বলছিল। তার কথা ছিল ফেলিক্স ডেসপারেট হয়ে গিয়েছে এবং এই কারণে সে পদে পদে ভুল করছে। কেলোরিনি আরও জানায় আমাটো ভেরেজ শহরে একটা বিশাল জায়গার কনস্ট্রাকশন চালু করেছে। অনেকগুলো রানওয়েও তৈরি করেছে সে, যাতে প্লেনে করে এক রাতের মধ্যেই সব কোকেইন আমেরিকাতে ডেলিভারি করতে পারে। কেলোরিনের কাছে আমাটোর বিষয়টা শুনে এবার ওয়াল্টো একটু নড়ে চড়ে বসে এবং সে সময় তারা একটা প্ল্যান তৈরি করে। সেই সাথে আমাটোর উপরে নজর রাখার জন্য ভেরেজ শহরে নতুন ঘাঁটি তৈরি করার সিদ্ধান্ত নেয় তারা। ওয়াল্টের প্ল্যান ছিল বিমানগুলো রিফিল করার জন্য যখন ল্যান্ড করানো হবে তখন তারা সেই বিমানগুলোকে জব্দ করবে। ওয়াল্টের এই প্ল্যানটা তখনকার সময়ের ইতিহাসে সবথেকে বড় একটা রেইড হতে চলেছিল। তো অন্যদিকে দেখা যায় আমাটো 8টা নতুন প্লেন কিনে সেগুলোকে তাদের রানওয়েতে এনে রেখেছে। কিন্তু সেদিন রাতে ওয়াল্ট আমাটোর সিকিউরিটি গার্ডদের ফাঁকি দিয়ে সেই প্লেনগুলোতে একটা ট্র্যাকিং ডিভাইস বসিয়ে দেয়, যাতে প্লেনগুলো কোকেন নিয়ে কোথায় কোথায় যাচ্ছে সেটাকে তারা ট্রেস করতে পারে। অপরদিকে ফেলিক্স সিনালোয়াতে গিয়ে হেক্টরের সাথে দেখা করে এবং তাকে জানায় সিনালোয়া আর টিজুয়ানা কার্টেলের মধ্যে যে লড়াইটা চলছে এর জন্য সিনালোয়া কার্টেলের ভুলটাই বেশি, বিশেষ করে কোচি যে কিনা চ্যাপোর বন্ধু ছিল। ওর মজার কারণেই অহেতুক টিজুয়ানার লোকেরা আর বেঞ্জামিনের লোকেরা রাগান্বিত হয়ে গিয়েছিল এবং এতেই যত ঝামেলা শুরু হয়েছে। তো ফেলিক্স এবার সিদ্ধান্ত নেয় এই ঝগড়াটা থামিয়ে তাদের মধ্যে একটা শান্তি এনে দিয়ে সে চলে যাবে।
এই কারণে সে বেঞ্জামিনকে বলে, তুমি কোচিকে মেরে বদলা নিয়ে নাও, আর এতে তোমাদের ডিলটা সমান সমান হয়ে যাবে। দেখা যায় ফেলিক্সের কথা মতো সে সেটাই করে। বেঞ্জামিনের ভাই রামন কোচিকে রাস্তার মধ্যেই হত্যা করে একদিন, কিন্তু এই ঘটনা আবার হেক্টরের ভালো লাগে না। আর এই এপিসোডের শেষের দিকে দেখানো হয় ডিএ এজেন্টরা আমাটোর উপর নজরদারি করছে। কি হতে চলেছিল সেটা আমরা একটু পরেই দেখতে চলেছি। তবে এবার আমরা এতক্ষণ যা দেখলাম সেই বিষয়গুলোকে একটু সামারাইজ করার চেষ্টা করব, কারণ আমাদের পুরো বিষয়টা সম্পর্কে কিছু ধারণা পাওয়া খুবই জরুরি। ভিডিওর এই মুহূর্তে এসে এতক্ষণ ধরে যেসব বিষয়গুলো ঘটলো তার সবগুলো সম্পর্কে একটু সংক্ষেপে আলোচনা করে নেওয়া যাক। তো সিচুয়েশানটা তখন এমন অবস্থায় দাঁড়িয়েছিল যে ফেলিক্সের মাথার উপরে একটা নয় 5টা বড় ধরনের সমস্যা ঘুরপাক খাচ্ছিল। প্রথম সমস্যাটা ছিল সবচেয়ে বড়, আর সেটা হচ্ছে ডিএ এজেন্টদের মিশন, যারা কিনা তাকে যে কোনো সময় ধরে ফেলতে একেবারে কাছাকাছি পৌঁছে গিয়েছিল। দ্বিতীয় সমস্যাটা ছিল এক রাতের মধ্যে 70 টন কোকেইন আমেরিকাতে ডেলিভারি দেওয়ার কথা। এটা কিন্তু 4টিখানি কথা ছিল না। আর তৃতীয়টা ছিল তার ফেডারেশন ক্রমেই দুর্বল হয়ে যাচ্ছিল। ওদিকে আকেস্টা ব্যবসায় মনোযোগ দেওয়া বন্ধ করে দিয়েছিল, যার ফলে শহরটি এখন নেতৃত্ব ছাড়াই চলছিল। আর অন্যদিকে টিজুয়ানা কার্টেলের বস মানে বেঞ্জামিন বলছিল সে ফেডারেশন ছেড়ে চলে যেতে চায়, কারণ সে তার নিজের কার্টেল পরিচালনা করবে। আর এদিকে তার বোন তাকে তো না জানিয়েই এলিসার সঙ্গে ব্যবসা শুরু করে দিয়েছিল। অন্যদিকে আবার সিনালোয়া কার্টেলের বস হেক্টরের উপরে রাগান্বিত হয়ে গিয়েছিল কোচিকে মারার কারণে, যে কারণে খুব শীঘ্রই হেক্টরও ফেডারেশন ছেড়ে যে চলে যাবে সেটা খুব ভালোভাবে ধারণা করা যাচ্ছিল। অপরদিকে ডন জুয়ান তার সাথে বড় ধরনের একটা বেইমানি করেছিল। এটিও তার জন্য মানে ফেলিক্সের জন্য বড় মাথা ব্যথার কারণ হয়ে উঠেছিল। চতুর্থ সমস্যাটি ছিল ফেলিক্সের ব্যক্তিগত জীবন। তার কাজের কারণে সে তার স্ত্রী এবং সন্তানদেরকে ইতিমধ্যেই হারিয়ে ফেলেছিল। আর তারপর থেকে ফেলিক্স এত বড় ম্যানশনে একাই বসবাস করত, ফলে দিনে দিনে সে মানসিকভাবে একেবারে বিপর্যস্ত হয়ে যাচ্ছিল। 5 নম্বর সমস্যাটা হচ্ছে সরকার, মানে মেক্সিকোর নির্বাচন তখন একেবারে কাছে ছিল। এদিকে তার কন্ট্রোলে থাকা প্রেসিডেন্ট উইন করবে কিনা সেটাও সে নিশ্চিত ছিল না। অন্যদিকে নতুন প্রেসিডেন্ট যে হবে সে আবার ডন জুয়ানের কাছের মানুষ, মানে সব দিক দিয়েই ফেলিক্সের অবস্থা এবার করুণ হয়ে উঠেছিল। এখন তাহলে দেখা যাক ফেলিক্স কিভাবে এই সমস্ত সমস্যাগুলোকে সামলাবে। তবে এই বিষয়গুলো আমরা দেখতে পাবো পরের পর্বে। আর সে পর্যন্ত আপনারা অপেক্ষা করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ফিরছি খুব শীঘ্রই সেই পর্বের এক্সপ্লেইন নিয়ে। সবাই ভালো থাকুন, টেক কেয়ার।